চাঁদ জয় গুরুচাঁদ। আমি এখন আছি শ্রী শ্রী মরুচাঁদ ঠাকুরের সমাধি মন্দিরের উপরে। তার বাণীটা দেখতে পাচ্ছেন, ভেদাভেদ ভুলিয়া সবাই মিলিয়া একত্র করে নাম করো সকাল সন্ধ্যায়। বাবুর এই সমাধি মন্দির। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমি এই মুহূর্তে রয়েছি সাতপার ভ্যান্নাবাড়ি শানপুকুরিয়া শ্রী মরুচাঁদ ঠাকুরের বাসভবনে, তার জন্মভিটা। এটা কি তার জন্মভিটা? এটা তার জন্মভিটা, এটা তার কর্মভিটা, তার কর্মভিটা। এবং মতুয়া জনগোষ্ঠীর মধ্যে মরুগোসাইয়ের নাম শোনেনি এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তো আজকে এখানে এসেছি, কিছু কথা, অজানা কথা আমরা শুনবো। আমরা প্রদীপ বাগচির কাছে যাচ্ছি। প্রদীপ বাগচি, জয় হরি বল। তুমি বাবুকে কতদিন ধরে দেখেছো? আমি যখন জয় হরিবল, জয় সকল হরিভক্তদের প্রণাম জানাই বিশ্বের শতকোটি হরিভক্তের শ্রীচরণে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার ঠাকুরদা, আমার দিদা, তাদের সাথে আমরা আসতাম এই ঠাকুর ভবনে। মরুচাঁদ ঠাকুরকে আমি চক্ষে দেখেছি এবং তার কিছু অলৌকিক লীলা সম্পর্কে আমার জানা আছে। যেমন আমারই বাড়ির পাশে, বাসার পাশে একটা মৃত গরু, মানে ডাক্তার ছেড়েতেছে মৃত। আমার এই মহান যে শ্রদ্ধেয় যে মরুচাঁদ ঠাকুর আছে, শ্রী শ্রী মরুচাঁদ ঠাকুর, তার অশেষ বাণী, সামান্য কচু পাতার কর্তৃতে সেই গরু পুনর্জীবন হয় এবং তাদের যত ছেলেপেলে আছে তাদেরকে নিয়ে একই সাথে আমি সেই চলার ছিলাম প্রেজেন্ট। এই বাড়িতে এসে মহোৎসব করা হয়। এছাড়াও তার দৈব বাণী ছিল, এই একদা অঞ্চলে তার সেই মহিমার কারণে, তার মুখমুসৃত বাণীর কারণে এই অঞ্চলে কোনো শিল্প হয়নি। এরকম হাজারো হাজারো আশ্চর্য লীলা আমাদের শ্রী শ্রী মরুচাঁদ ঠাকুরের আছে। আমি সেই ভবনে এসে, সেই বাড়িতে এসে নিজেকে ধন্য মনে করছি। না, এরকম একটা ঘটনা আছে কি যে শিল্প এরকম কিছু? তার মুখমিশ্রিত বাণীর কারণে এই একদা অঞ্চল মানে এই অঞ্চলে, এই সাতপাড় ইউনিয়ন বলেন, গান্ধেশ্বর বলেন, একদা অঞ্চলে কখনো একটা শিল বা একটা শিলা পড়েনি। এখন কি হবে বলতে পারি না, কিন্তু তার মুখমিশ্রিত বাণী যে এই অঞ্চলে কখনো কোনো শিল্প হবে না। এবং দুরারোগ্য ব্যাধি নিয়ে যদি কেউ আসছে, ক্যান্সারে আরোগ্য ব্যাধিতে ভালো হয়েছে এরকমও দৃষ্টান্ত আছে প্রতিস্থাপন। তার সেই হরিগুরুচাঁদের কৃপা বর্ষিত সে আমাদের সেই মরুচাঁদ ঠাকুর। আমার সেই ঠাকুরের শ্রীপদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এছাড়াও আরও অনেক ঘটনাই আছে যা জানা যায়। এখানে দাঁড়িয়ে আছে আমার শ্রদ্ধাভাজন দাদা, আমাদের দাদা এবং তার সন্তান, দ্বিতীয় পুত্র আমাদের দুলাল দাদা। দাদা প্রণাম জানাই, জয় হরি বল। জয় হরি বল। আর বড়দার নাম হচ্ছে গোপাল, আপনি দুলাল। আর একটা দিদি আছে না আমাদের? দিদি তো 5 জন ছিল। 5 জন? আচ্ছা আচ্ছা আচ্ছা। বড়জন সে চলে গেছে, হ্যাঁ। আর 4 জন এখন আছে, তাদের সংসার নিয়ে আছে। এদেশেই আছে? এদেশে না বাংলাদেশে আছে? 2 জনই জায়গায় আছে, এখানেও আছে না? আপনি গোপালদার স্ত্রী? আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে যাবো। আচ্ছা, আপনি যে মানুষটির সন্তান, এই ঘরে আপনার জন্ম হয়ে আপনার কেমন লাগছে? এই ঘরে জন্ম নিয়ে আমি গর্বিত, কিন্তু আসলে যে ঘরে জন্ম নিয়েছি, যে কর্ম করা উচিত তা আমি করতে পারিনি। কারণ মরুচাঁদ ঠাকুর ছিলেন বাক্য সিদ্ধ মহাপুরুষ। তার সন্তান হিসেবে যে কর্মকাণ্ড করা উচিত, যে কর্তব্য আমাদের থাকা উচিত, তা সেদিক দিয়ে আমরা কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে আমি এগোতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত। কেননা আমার ঠাকুর বলেছে, আমার হচ্ছে আমার নাম বলো, নাম হতে ভক্ত বলে, ভক্ত হতে ভক্ত শ্রীচরণ বলে। তাই আপনাদের চরণ ভরসা করে বাবার বাকি যে কটা দিন থাকে বাবার এই আদর্শটা ধরে যখন চলতে পারি, এই আশীর্বাদ আপনারা করবেন। আর বাবার হাজার হাজার লীলা তা বলে শেষ করা যাবে না। তবে এই যে একটা গ্রন্থ বের হয়েছে, আরও দাদা এর মধ্যে আর একটা, সেটা অল্প দিনের মধ্যে প্রিন্ট হবে, সেটাও বের হবে। আবার এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড বের হবে। মানে এটা লিখে শেষ করা যাবে না যে বাবার অলৌকিক লীলা
কত দূর, মানে উনি কী করে গেছেন এই মানুষের জন্য, এই সমাজের জন্যে। শুধু শুধু যে ধর্ম তা নয়, উনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অনেক জায়গায় উনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। বাহ। এবং গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে উনি সারা জীবন চলেছেন। এর থেকে কখনো উনি বিচ্যুত হননি এবং গুরুচাঁদ ঠাকুরকে দেখেছিলেন। হ্যাঁ, দেখেছেন এবং তার আশীর্বাদ পেয়েছিল 7 বছরের সময়। উনি আশীর্বাদ পুষ্ট। এই জন্য ওই যে ওনার যে ধারা, ওই ধারা, ওনার যে আদর্শ, এই আদর্শ প্রচারই ওনার মূল চিন্তাধারা ছিল। এই যে রুগী বলেন, এই ক্যান্সারের রুগী, সে বলে গেল যে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পায়, এটা কিন্তু এক হরিনাম, এক হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দোহাই দিয়ে কিন্তু এগুলো মুক্তি পেয়েছে। যে আমার ভিতরে কোনো কিছু নাই, আমার হরিচাঁদ ঠাকুরকে, আমার গুরুচাঁদ ঠাকুরকে যদি তোমরা ভক্তি বিশ্বাস করতে পারো, তাকে যদি রাখতে পারো, তাহলে তোমরা এ থেকে মুক্তি পাবে। তো এই বিধান থেকে কিন্তু যত কিছু, যত পথ চলা ওনার, সব কিছু কিন্তু এই পথই। এবং ওনার যে দর্শন, রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, বিশেষ করে শিক্ষার পর ওনার গুরুত্বটা বেশি ছিল। উনি নিজেও ছোটোবেলা, আমার ছোটোবেলা দেখেছি, উনি ছোটোবেলা উনি নিজেই এরকম পাঠশালা করে বাচ্চাদের নিয়ে বসছে। আমি ওনার পাঠশালায় লেখাপড়া করেছি আমার বাবার। এবং যে গ্রন্থগুলো উনি পড়েছে, আমি যদিও যে কয়েক গ্রাজুয়েট, আমি যদিও বিএ পাস করি, কিন্তু আমার বাবা যতগুলো গ্রন্থ পড়েছেন তার অর্ধেক আমি পড়তে পারি। দুর্ভাগ্যজনক যে তখন আমরা যখন ছোট, তখন কিন্তু এই তখন ওই কাঠের বাক্সগুলো বেশি করতো, টিনের বাক্স সেগুলো পাওয়া যেত না। ওনার গ্রন্থগুলো সব ছিল কয়েকটা বাক্স গ্রন্থ, কিন্তু আমাদের আসলে না, আমাদের দুর্ভাগ্য যে ওইগুলো সব উইতে শেষ করে দিয়েছে। হয়তো ওনার পড়া শেষ হয়েছে, আমাদের মতো এই মানুষের জন্য হয়তো থাকে। কিন্তু উনি যদি যে গ্রন্থগুলো পড়ছে, গ্রন্থগুলো একটু চোখ ভুলাইতে পারলে একটাও রাখা যায় জীবনে, ওই একবার সবগুলো একেবারে একবার করে ফেলেছিল। আমরা ঠিক আছে, কিন্তু ঠিক থাকিনি। আমরা এই গ্রামের অত্যন্ত একজন সুনামধন্য মতুয়া, এবং আপনারা জানেন যে আমাদের মিন্টু ভাই একজন আদর্শিক মতুয়া, এবং বলতে গেলে ব্রাহ্মণ্যবাদ একেবারে ঝাঁটা মেরে বিদায় দেওয়ার মতো একজন মানুষ। মানবতাবাদকে প্রশ্রয় দিয়ে ব্রাহ্মণ্যবাদকে তিনি একদম পছন্দই করেন না। এই মানুষটাকে আমরা কাছে পেয়েছি। দাদা প্রণাম জানাই, জয় হরি বল। জয় হরি বল, নমস্কার। আপনার চোখে, বাবু তোমরা একটু দূরে যাও না, তুমি তো বাবুকে দেখেছো? দেখেছি, মানে আমার জন্মের 3 থেকে 4 বছর আগে এই জায়গা ওনার গৃহ নির্মাণ করে। তার পরবর্তী থেকে ওই ছোটোবেলায়, মানে যখন ছোটো কোলে চলতে পারি না, মায়ের কোলে আসি, তখন থেকে আমার এই বাড়ি আসা। আপনার এখন বয়স কত? এখন 33 প্লাস। 33, তার মানে আপনি প্রায় 30 বছর বা 28 বছর তার সংস্পর্শে ছিলেন। সংস্পর্শে অনেক সময় কোলেও বসেছি। কি ডাকতেন? আমি দাদু গোসাই বলে ডাকতাম তখন, কিন্তু পরবর্তীতে মা বাবার গুরুদেব হওয়াতে তারপর ওই সেই ছোটবেলার চল যে দাদু গোসাই, ওই দাদু গোসাই বলেই ডাকি এখন। আচ্ছা, আপনাকে বাবুর কোন বিষয়টা সব থেকে বেশি আপনাকে আলোকিত করেছিল? দাদু গোসাই সবচেয়ে একটা এমন মনের মানুষ ছিল যে ছোট বড় সকল, মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল প্রকৃতির লোককে তিনি সমান চোখে দেখতেন। আমার দেখা মতে মনু নামে একজন মুসলমান ছিল, অনেক বছর এই ঠাকুর বাড়ি থেকে গেছে, অনেকটা বছর আসা যাওয়াও করেছে। উনি মানে সেই মানুষগুলো, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তিনি নিজের আপন, মানে একসাথে বসে থাকতেন, এক থালায় খেতেনও। আমি ছোটো একটা ঘটনা বলি, আমার নিজেরটা না বলে আমার পাশের আমার নিজের কাকুর ঘটনা বলছি। তিনি রাজস্থান থাকতেন, একটা চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, এখনও আছে। তো এদেশে খবর হলো, তখনকার খবর চিঠির মাধ্যমে 15 দিন 1 মাস লেগে যায়। চিঠির মাধ্যমে খবর হলো যে আমার কাকু মৃত্যু সজ্জায়, বাঁচবে না। রাজস্থানের একটা নীতি ছিল যে যে মানুষটা মারা যাবে তাকে 7 জন মানুষ বা 7 জন মহৎ ব্যক্তি হোক বা 7 জন ডাক্তার হোক, ওই 7টা গামছা দিয়ে ঢেকে রাখা হবে। তো যেদিন বোঝা গেছে যে উনি আজ পৃথিবী থেকে চলে যাবে, তো 7 জন ব্যক্তি ডাক্তার সহ এসে ওনাকে 7টা গামছা দিয়ে ঢেকে রেখে সবাই ঘরে বাইরে আটকিয়ে চলে গেছে। তো পরবর্তী দিন সকাল যখন 8টা নাগাদ আসেন, যে মারা তো গেছে, তো সৎকাজ করতে হবে, তার নাম হচ্ছে দয়াল বিশ্বাস, সৎকাজ করতে হবে। তখন যখন গিয়ে দরজা খুলছে, তখন দেখে যে সেই দয়াল বিশ্বাস মৃত ব্যক্তি কি
মানে তখনকার পোশাক ছাড়াই গামছা দিয়ে ঢেকে রাখছিল, তিনি একটা গামছা ওখান থেকে অন্য একটা গামছা পরে বসে রয়েছে। মানুষ হতভম্বিত যে কীভাবে এটা হলো। তখন তিনি বললেন যে আমার স্বপ্নযোগে 3 জন এসেছিল, আমি তারক গোসাইকে চিনি আর আমার বাবা মরুচাঁদকে চিনি, কিন্তু তৃতীয় ব্যক্তিকে আমি ভালোভাবে চিনতে পারিনি। এসে বলেছে তোর এই গামছায় আর রোগ যাবে না, এই গামছা ছুঁড়ে ফেল, তোর ওই ধুতি কাপড় পর। তখন থেকে তিনি কিন্তু ম্যাক্সিমাম সময় ডাক্তারি পেশা বাদে ধুতি কাপড় পরে। আর ঠাকুর মশাই একটা মহৎ কথা হচ্ছে ডাক্তারি পেশা বাদে না, ডাক্তারি পেশা ভিতরেও পরে, আবার বাইরে গেলেও ধুতি কাপড় পরে তিনি। অনেকটা সময় ধুতি কাপড় নির্ভরশীল। ওই ঠাকুর মশার মানে মৃত ব্যক্তিকে, মানে যে ব্যক্তি মারা গেছে শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেই ব্যক্তি আজও পৃথিবীর মাঝে আছে, ঠাকুরের নাম প্রচার করে। ঠাকুর মশার হচ্ছে সকাল বিকালের বাণী হচ্ছে ভেদাভেদ ভুলে সকলে মিলে একসাথে করি হরির নাম। কথিত আছে, প্রচলিত, আমি ঠাকুর বাড়িও গিয়ে শুনেছি যে মৌরচাঁদ ঠাকুর হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের শেষ ভক্ত বা শেষ শিষ্য, এরপরে তিনি আর শিষ্য নেননি। আর মৌরচাঁদ ঠাকুর এই আমাদের যে অঞ্চলে এসেছে, অনেক আগেই বলে গেছে যে শিলা, আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক শিলা মৎস্য পায়। আমাদের এই এতদ অঞ্চলে তিনি শেষ বয়সে একটা সঙ্গ করে গেছে, পূর্ণ বরম্ব শ্রী শ্রী হরি গুরুচাঁদ মাসিক সভা ঠাকুর মশার হাত ধরে ওরাকান্দি ঠাকুর বাড়ির আশীর্বাদে। ওনার সভাটা আমাদের এই যে প্রচার সম্পাদক আছে প্রদীপ বাগচি, আমি আপাতত 3 বছর যাবৎ ভারপ্রাপ্ত সেক্রেটারি পদে আছি। খুব ভালো লাগে, ঠাকুর মশার নাম গুণাগুণ হয়, আমার ওরাকান্দি ঠাকুরের নাম আলোচনা হয়, অনেক ভালো লাগে ওখানে গেলে। নাম কি বললো? পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ মাসিক সভা বা পাক্ষিক সভা অনেক সময় এখানে হয়, এই এলাকায় হয়, অনেক জায়গায়। আবার ওনার পাশের কাশিনী, একটা কাশিনী উপজেলা হরিসভা আছে। আর আমাদের এই অঞ্চলে মৌরচাঁদ ঠাকুরের অনেক অনুষ্ঠান হয়, মহোৎসব ওনার হাত ধরে হয়েছে, এবং এই শিলা মহোৎসব অনেক জায়গা হয়। আচ্ছা, আমরা একটু আমাদের বড়দার নাম তো গোপাল। তো গোপালদার জীবনের সহায়িকা আপনি, আপনার নাম কি? আমাকে কখনো দেখেছেন? দেখিনি অবশ্য, মনে আছে কিনা আচ্ছা, যাক, ভালো আছেন আপনি? হ্যাঁ আছে ভালো। এবারে পুত্রবধূ হয়ে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমার শ্বশুরমশাই মৌরচাঁদ ঠাকুর, উনি আমার দেখে আমার এই বাড়িতে এনেছে, ওনার আশীর্বাদেই আমি এতে এসেছি। আপনার বাবার বাড়ির মতো ছিল? হ্যাঁ, আমার বাবাও হরির নাম করতো সকাল বিকাল। আমার বাবা একজন কৃষক ছিল, অত্যন্ত গরিব ছিল। এখন তো বাবা মানে বেঁচে নেই, এখন ভক্তদেরকে আপনি আঁচলে বা তার আদর্শের মতো ভালোবাসে রাখছেন তো? হ্যাঁ রাখি। কুসংস্কার বর্জন করতে পেরেছেন? আমি মনে প্রাণে তাদের খুব ভালোবাসার দেওয়ার চেষ্টা করি। কুসংস্কার বর্জন করতে পেরেছেন? কুসংস্কার চেষ্টা করার না, তো রয়েছে, এখনো কিছু রয়েছে, একটু চেষ্টা করুন চেষ্টা বর্জন করার, বর্জন করার চেষ্টা করি, করেও থাকবো, পারবো। দেখুন, আমি একটা কথা বলি আপনাদের কাছে, যেহেতু এই বাড়ির সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, এই ভিডিওটা যারা দেখবেন তারাও জানেন, অনেকে জানেন যে এই বাড়ির আমাদের আরেক বৌদি, প্রণাম জানাই, জয় হরি বল। আপনিও তো এই বাড়ির ছোট পুত্রবধূ, কেমন লাগছে এবারে পুত্রবধূ হয়ে? ভালো লাগছে। এই যে ভক্তরা আসে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? সুখ পাইছি সবচেয়ে বেশি, যে মরু ঠাকুর আমার শ্বশুর, এইগুলি সবচেয়ে সুখ হয়েছে। এটা সব থেকে, বাহ, হ্যাঁ আচ্ছা, বা দুই পুত্রবধূ মিলে আছেন তো, হ্যাঁ। বাহ। সবচেয়ে ভালো লাগছে কি, আমি এই বাড়ির সঙ্গে যুক্ত, আমার ধরা তিনি, আমার মা তার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু আমার তো সৌভাগ্য ছিল না এ বাড়িতে এভাবে আসার। তো আমি যেটুকু দেখেছি, আমি মনে করি একটা সময় কুসংস্কারকে আচ্ছন্ন করে আমাদের মতো ধর্ম প্রচার করতে হয়েছিল, কিন্তু আমরা জানি যেটা ঠিক না। সেই জানাটা এখন যদিও মনে করি যে এটা আমার বাবা করে গেছে, আমি কী করে পাল্টাবো। কিন্তু বিষয় কি, আমার বাবা যখন লেখাপড়া জানতো না, আজ আমি কিন্তু লেখাপড়া জানি। তো আমরা যখন কুসংস্কারকে ছিন্ন করতে পেরেছি, আমি মনে করব যে মৌরচাঁদ ঠাকুরের যারা ধরা এবং তার সন্তান সন্ততি রয়েছেন, একটাই কথা বলবো, হরিচাঁদ ঠাকুর সম্পূর্ণ বেদ বিরোধী এবং বৈদিক বাদ তিনি কোনোভাবেই পছন্দ করতেন না।
শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্যে 5 থেকে 6 জায়গায় রয়েছে বেদবিধি বর্জন করে চলার। একটু আগে একটা কথা বলছিলাম, এটুকু ছাড়িতে না পারিলে আর বলদেহি কিসবে বেদবিধি পার, মতুয়া হইল ওরা কি ধন পাইয়া, বেদবিধি নাহি মানে ফিরছে লাফাইয়া। আর আমরা যদি সেখানে আকৃষ্ট হয়ে থাকি তবে আমার মনে হয় আমরা আমাদের পথের কাঁটা হয়ে যাচ্ছি। তো আপনারা সবাই মরুচাঁদ ঠাকুরের যে নিয়ম নীতি, তিনি হরিগুরুচাঁদ ঠাকুরকে বিশ্বাস করে ভালোবেসে যে দর্শন প্রচার করছেন, আমরা যেন সবাই মিলে তার নামটাকে আরো উজ্জ্বল করতে পারি। আর দাদা কি বই আনছেন আমাদের দেওয়ার জন্য? আসলে এটাকে বলা হয় জল থেকে জল পুজো, যেটা সেটাই, তাই না? জয় হরি বল, সবাই একটু ধরে দিই না, জয় জয় শান্তি। আমাদের নিরঞ্জন নাও, আমি একটু দাদাকে হেল্প করি। আমাদের একজন আদর্শবান মতো আদর্শ, এই যে পথে এত ভালোবাসার মানুষ দেখেন। আমি বাসে এসেছি, ওরা দেখে ওরা সিটে বসে আছে, আমি ঠিক চিনতে পারছিলাম না। ওরা বাস থেকে উঠে দাদা কোথায় যাচ্ছেন, আমি বললাম যে আমি আমার গুরুধামে যাচ্ছি। ওরা কিন্তু সেই ওদের কাঁচ ফেলে রেখে চলে এসছে। ভালোবাসার মানুষ চিনব কী করে? শান্তিমাতার সেই কথাটা আছে না, যে আচারমালা যার গলে দেখবে শত জন্মের ভাই বলে বুকে টেনে নেবে। আমি যখন মিন্টুদার বাড়িতে গেলাম, মিন্টুদা নিজে এসে আমাকে একটা মালা পরিয়ে দিলেন। আমার এই 3টা মালার বড় বড় গুরুত্ব রয়েছে। আপনারা জানেন যে মৃত্যুঞ্জয় ঘোষের বাড়ি একটা মালা তার বংশধর এসে দিল, আজকে তুমি একটা দিলে। তো আমি বুঝতে পারি যে মালা গলায় কেন এত বেশি হয়ে যায়। অনেকে ক্রিটিসাইজ করে না, এক গাদা মতুয়ারা কেন পরে মালা পরে, আরে এরা তো এক একজনের দেয়, আমি কারটা ফেলবো, তাই না মা? যাই হোক, আর একটা হচ্ছে আমাদের ও ক্যামেরাম্যানের একটা থাকলো আর আমার একটা থাকলো। আমি যেন এই যে বইটা আমার হাতে দিয়েছে, আমি যেন বাবার নাম প্রচার করতে পারি এই প্রার্থনা করি। আর দাদা ভালোবাসার বন্ধু, জয় হরি বল। আপনাকে বিশেষভাবে আমি বলবো একটু কুসংস্কার বৌদি আর কিছু বলবে? আমি আরেকটা কথা বলবো। হ্যাঁ বলো, তুমি আসো আমার কাছে আসো, বলো। দুই বৌদিকে পাশে নিয়ে আসো। পোশাকটা খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগছে। একটা ই করো, ছবি তুলে দিতে পারো। ক্যামেরার সাথে ছবি তোলা যাচ্ছে। আমাকে যখন এনেছে আমার শ্বশুরমশাই, আমাকে আগে যে মন্ত্রতন্ত্র ছিল আমার আগে নেওয়া, আমাকে এই সংসারে এনে উনি আমার এই মন্ত্র লিখে দিছে। বলছে, মা আগে যে মন্ত্র তুমি নিছো, এখন এই মন্ত্র ছাড়িয়ে এই মন্ত্র জপ করো, এটাই তোমার পথে হবে। জয় হরি বল, জয় হরি বল। তারপরে আমার 2 মেয়ে হলো। 2 মেয়ের পরে ওরা 2 বোন অনেক কান্নাকাটি করলো ভাইয়ের জন্য। তখন আমার শ্বশুর ওনার বাঁ হাতের পর আমার বড় মেয়ের ডান হাত রেখে আমরা কি পুজো করতাম। আমার শাশুড়ি এখনও, আমার শ্বশুরি পুজো করে, আমরাও পুজো করি। একটা অনুষ্ঠান আসলে পরে শাশুড়ি পুজো করি, আমরা মন্দিরে পুজো করি। আবার এই যে দুর্গা পুজো করি, আমার শাশুড়ি মারে প্রণাম করি, পুজো করার পরে আমরা মায়ের পুজো করি। এরকমভাবে আমার শাশুড়ি মা আমাদের শিখিয়েছে। তখন আমার বড় মেয়ের হাতে ওনার পায়ের ফুল পাতা দিয়ে বলছে, না দাদা এই তোমার বাড়ি দিলাম, আমার মার এই ফুল পাতা খাতে হবে। সেই ফুল পাতা খেয়ে আমার পুত্র সন্তান হয়েছে। সে এখন ভারতে আছে, ভারতে মিঠাপুর গাঙ্গাপুরীর কাছে, জানি না ওই জায়গায় গেছেন কিনা। মিঠাপুর বাড়ি আছে, আশ্রম করছে আপনার দাদা ওই ফাল্গুন মাসের 17, 18, 19। আমি জানি, ওগুলো সব আমি জানি, কিন্তু একটা কথা দিদি আমার বৌদিমণি বলেছেন, আসলে সেই কথাটা আমি পরে ভিডিওতে ক্লিয়ার করে আপনাদের সামনে দেব। কারণ আমরা জ্যান্ত মা বাবার পূজায় বিশ্বাসী, আমরা অন্য কোনো পূজায় বিশ্বাসী নই। আমার দিদি বর্দিগঞ্জ, বর্দি তোমরা বেঁচে নাই না? দিদি প্রণাম জানাই। আমার পরম সৌভাগ্য যে আমি এদেরকে কাছে পেয়েছি। আপনিও দিদি হন আমার। আজকে আমরা এ পর্যন্ত রাখবো। রাখো।